মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি অ্যাডমিন সাপোর্টের দ্বিতীয় ক্লাসে। আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র একটু আলোচনা করেছিলাম ফ্রিল্যান্সিং নিয়ে। তো আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব এটা মূলত ওয়েব রিসার্চ, যেটাকে আমরা অনলাইন রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ বলে থাকি। তো অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এই ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ, এবং এই ক্যাটাগরিতে আমরা সবচেয়ে বেশি কাজ করি এই ফিল্ডে, এই ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ এই ফিল্ডে। তো এখানে আসলে কী করতে হয়, নামের সঙ্গেই কিন্তু আসলে কাজটা জড়িত। আমরা যদি রিসার্চের কথা বলি, আমাদের মাঝে অনেক বড় একটা চিন্তা চলে আসে যে একটা গবেষণা করা। মেইনলি আমাদের কোনো ল্যাবে বা কোথাও এই গবেষণা করতে হবে না। ওয়েব হচ্ছে ইন্টারনেট প্লেস, আমাদেরকে মূলত অনলাইন প্লেসে ইন্টারনেটে কিছু তথ্য রিসার্চ করতে হবে, তথ্য স্ক্র্যাপিং করতে হবে বা তথ্য কালেক্ট করতে হবে। আমরা অনলাইন প্লেস থেকে যে তথ্যগুলো কালেক্ট করি এটাকেই আমরা অনলাইন রিসার্চ বা ওয়েব রিসার্চ বলছি। এখন ব্যাপার হচ্ছে, আমরা এখানে ডাটা এন্ট্রির কথা কেন বললাম না? আমরা শুরুতেই যখন অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরি বলা হয় যে এখানে কিন্তু ডাটা এন্ট্রি কথাটা বলা হয় এবং খুব সহজেই নতুনরা ডাটা এন্ট্রি সেক্টরে চলে আসে। আসলে ডাটা এন্ট্রিতে কোনো কিছু নাই। মেইনলি ডাটা এন্ট্রি এই নামের সঙ্গে কিন্তু কাজটা জড়িত। ডাটা এন্ট্রি তার মানে কোনো জায়গার কোনো ডাটা আমাকে অন্য কোথাও এন্ট্রি দিতে হবে। তাহলে কোন জায়গার ডাটা এন্ট্রি দিতে হবে, কোথায় এন্ট্রি দিতে হবে, এটা কিন্তু আমি এখনও জানি না। আমাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে, সে তাহলে অবশ্যই বলবে যে আমাকে এই জায়গার বা এই তথ্যটা আমি তোমাকে দিলাম, এটা আমাকে হয়তো এক্সেলে বা তার কোনো সিআরএম প্ল্যাটফর্মে বা তার কোনো দেখানো জায়গায় আমাকে ওটা এন্ট্রি দিতে হবে। তার মানে একটা জায়গা থেকে ক্লায়েন্টের দেওয়া তথ্যগুলো বা বলে দেওয়া তথ্যগুলো কপি করে আমরা হয়তো ওয়ার্ডে বা এক্সেলে বা কোনো একটা ডাটাবেজে ওটাকে কপি পেস্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিই। এটা হচ্ছে ডাটা এন্ট্রি। তো মূলত ডাটা এন্ট্রি নিয়ে অনেক বড় কথা বা অনেক বড় লেকচার দেওয়ার কিছু নাই। এখানে আমরা যদি ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে যাই বা ডাটা এন্ট্রি ফিল্ডে যাই, আমাকে অবশ্যই ক্লায়েন্ট দেখাই দেবে, তার দেওয়া তথ্য আমরা কপি করে তার দেখানো জায়গায় আমরা ওটাকে স্টোর করে দিব। জাস্ট এটাকে আমরা কপি পেস্ট বলছি এবং তার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মেনে। তো এই জন্য আমি শুরুটা করতে চাচ্ছি ওয়েব রিসার্চ নিয়ে। ওয়েব রিসার্চটা অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরির সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে, আর আমরা নতুন অবস্থায় সবচেয়ে বেশি কাজ পাবো এই ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ ক্যাটাগরিতে। ওয়েব রিসার্চ কথাটা একটু ভাবি আমরা যে অনলাইন, ওয়েব হচ্ছে অনলাইনে রিসার্চ করতে হবে। তার মানে কি, আমরা যদি অনলাইনে রিসার্চের কথা বলি, সর্বপ্রথম কিন্তু আমাদের সামনে আসে গুগল। তার মানে আমাকে হয়তো কোনো হিন্টস দেওয়া হবে, সেই হিন্টস থেকে আমাকে তথ্যগুলো অনলাইনে মানে গুগলে সার্চ করে খুঁজে বের করতে হবে। এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। যে কাজটা আমরা 80 or 90% যারা ইন্টারনেট ইউজার আমরা জানি, কিন্তু আমরা কিন্তু এইভাবে জানি না যে এই কাজটা দিয়ে আমি আমার ইনকামে যেতে পারি। এটা কিন্তু আমাদের কাছে এই মেসেজটা নাই, কিন্তু এই কাজটা আমরা নিজেরাই জানি। একটু ধরি যে আমি হয়তো কক্সবাজার ঘুরতে যাব 7 দিন থাকার জন্য। তো অবশ্যই আমি চিন্তা করব কক্সবাজার কোনো হোটেলগুলোকে খুঁজে বের করার, সেদের রেন্ট কত, পার নাইট তারা কত রেট রাখতেছে, বা তাদের কি কি ফ্যাসিলিটিসগুলো আছে। এটা তো আমি আগে থেকে ভাবতে গিয়ে কী করব, হয়তো কক্সবাজারে কোনো হোটেল বা হোটেলের তথ্যগুলো, রেস্ট হাউসের তথ্যগুলো আমি অনলাইন থেকে খুঁজে বের করার চেষ্টা করব। হয়তো গুগলে সার্চ দিব যে হোটেল বা রেস্ট হাউস ইন কক্সবাজার, দেন গুগল আমাকে সেই রিলেটেড রেজাল্ট দেবে। তারপর আমি করব কি, সেই হোটেল বা রেস্ট হাউসের ওয়েবসাইটে ঢুকে দেখব তাদের রুমের ভাড়া কত বা তাদের ফোন নাম্বার কত। আর ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমরা হয়তো ফোনে কল করে বলবো যে আচ্ছা, আমি তো আপনাদের এখানে 7 দিনের জন্য যেতে চাচ্ছি, তো আসলে আমি প্রতি নাইটে আপনাকে কত টাকা দিব বা কী কী আদার্স ফ্যাসিলিটিসগুলো আছে। এটা কিন্তু আমাদের প্রয়োজনে আমরা কিন্তু এটা করতে পারি। এই যে আমরা আমাদের প্রয়োজনে যে তথ্য অনলাইনে সার্চ দিয়ে নিয়ে আমরা আমাদের কাজ করছি, এটা কিন্তু আসলে ওয়েব রিসার্চের কাজই করছি। কিন্তু সেম কাজটাই যদি আমাকে কোনো ক্লায়েন্ট দেয়, তখন এটাকে আমরা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে মিলাচ্ছি। আর আমরা ভাবছি ও আচ্ছা, এটা তো ফ্রিল্যান্সিং করছি, তাহলে এটা কঠিন বাবা, এটা ভাবা যাবে না বা এটা অনেক কঠিন কিছু হতে পারে। বাট আমি যদি এক্স্যাক্টলি ভাবি এটা আমার কাজ বা আমি আমার জন্যই করছি এটা, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এখানে কোনো কঠিন কোনো কিছু নাই। প্রথমে আমরা একটু ভয়টা ফেলে দেই,
যে আমাকে যেমন কক্সবাজারের জন্য আমি হয়তো 10টা হোটেল রেস্টুরেন্টে খুঁজে বের করে আমি আমার জন্য রুম ভাড়া খোঁজার জন্য ওভার ফোনে কল দিয়ে তাদের সঙ্গে কথা বলছি, কনভারসেশন করছি, এই কাজটায় হয়তো আমাকে কোনো ইউএসের কোনো ক্লায়েন্ট তার প্রয়োজনে আমাকে কোনো তথ্য দিচ্ছে, হয়তো আমাকে বলে দিল নিউ ইয়র্কের 10টা রেস্টুরেন্টের তথ্য আমাকে বের করে দাও বা 10টা হোটেল রেস্ট হাউসের তথ্য বের করে দাও। একইভাবে আমরা মেইনলি কাজ করব। এটা হচ্ছে মূল থিম, যে আমরা গুগল থেকে বা অনলাইন প্লেস থেকে একটা হিন্টস সাপেক্ষে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সাপেক্ষে আমরা তথ্যগুলো সার্চ দিয়ে খুঁজে বের করি। এখন আমরা দেখি আমরা মূলত কোন ধরনের তথ্য নিয়ে কাজ করি, যে রিসার্চ যখন করব আমরা আসলে কোন কোন তথ্য আমরা এখানে রিসার্চ করতে পারি। মূলত আমরা এখানে 3 ধরনের তথ্য রিসার্চ করি। এক হচ্ছে কোনো বিজনেস তথ্য খুঁজে বের করা, বিজনেস কোনো কোম্পানির তথ্য যেটাকে বলছি, এটা আমরা প্রথমেই বলছি যে কোনো হয়তো কোম্পানির তথ্য বা বিজনেস তথ্য খুঁজে বের করছি, এটা এক। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে খুঁজে বের করা। ব্যক্তি বলতে কি, যে আসলে আমজনতা এরকম ব্যক্তি না, ব্যক্তি হচ্ছে কোনো একটা কোম্পানি, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা বিজনেসের বিশেষ পদ ধরে আছে এরকম ব্যক্তি। হয়তো হতে পারে কোম্পানির সিইও, হতে পারে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, হতে পারে এইচআর ডিরেক্টর, বা হতে পারে কোম্পানির ফাউন্ডার। এরকম আমরা ব্যক্তি রিসার্চ করতে বলতে পারি। এবং তৃতীয়ত আমরা বলতে পারি কোনো প্রোডাক্ট, ই কমার্স বেসড যে প্রোডাক্টগুলো হয়, প্রোডাক্ট রিসার্চ। তাহলে মূলত আমরা 3 ধরনের রিসার্চের কাজ করি। একটা হচ্ছে কোম্পানি রিসার্চ, সেকেন্ড ব্যক্তিকে রিসার্চ, থার্ড কোনো প্রোডাক্ট রিসার্চ। তো আমরা এর পরের ক্লাসে গিয়ে আমরা মেইনলি এই ব্যক্তি রিসার্চটা নিয়ে কথা বলবো। এর জন্য আমি কিন্তু আপনাদের বলেছি প্রথম দিনে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল লাগবে। আমি যখন ওই ক্লাসটা যাব ডেফিনেটলি আমাদের লিঙ্কডইন প্রোফাইল লাগবে। আপনারা এই সময়ে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নেন। তাহলে আজকে আমাদের কথা বলা হচ্ছে আমরা ওয়েব রিসার্চ বা এই অনলাইন রিসার্চ নিয়ে কথা বলবো, যেখানে বিজনেস তথ্য কীভাবে আমরা খুঁজে বের করি। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা প্লিজ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। আর শুধু দেখে কাজ হবে না, আপনি যদি মনে করেন এই অ্যাডমিন সাপোর্ট ফিল্ডে আর্নিংয়ে আসবেন, ফ্রিল্যান্সিং করবেন সিরিয়াসলি, তাহলে আমি যে টপিকগুলো বলছি এই টপিকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনি ভিডিও দেখে ছেড়ে দিলেন, এতে করে কিন্তু আসলে আপনি ফ্রিল্যান্সার এই ফিল্ডে হতে পারবেন না। আপনাকে দক্ষতা অর্জনের জন্য প্র্যাকটিস করতে হবে। সো আজকে আমি যে ফিল্ড নিয়ে দেখাবো এবং আপনাদের যে কাজ করতে বলবো, অবশ্যই আগামী ক্লাস আগ পর্যন্ত আপনারা এই কাজটা করে রাখবেন। আশা করছি আমরা হয়তো যে প্র্যাকটিসটা দিব এখান থেকে আমরা অনেক কিছু কমন পেয়ে যাব, যেটা এখনই যদি মার্কেট প্লেসে যাই ওই ধরনের কাজ আমরা অনেক দেখব। সিরিয়াসলি আমরা এখনই যদি মার্কেট প্লেসে যাই, আমি যে ফিল্ডে কথা বলবো আপনি এখনই অনলাইনে যে দেখবেন এখানে অনেক কাজ আছে। যদিও এখন করোনা মহামারী চলছে, এর মধ্যেও কিন্তু আসলে এই রিলেটেড কাজ এখনও আছে। আর আমরা তো আপওয়ার্ক বেস কাজ করব। আপওয়ার্কে কিন্তু মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে $3। সো আমরা খুব সহজেই $3 to $5 এই রেঞ্জে কিন্তু আমরা এই কাজগুলো পেতে পারি। তাহলে আমরা একটু আসি যে একটা বিজনেস তথ্য খুঁজে বের করার জন্য আমরা কীভাবে পাই। আমাকে তো কোনো ক্লায়েন্ট হায়ার করবে বা কোনো ক্লায়েন্টের হয়ে আমরা কাজ করব। তো যে আমাকে হায়ার করছে সে আমাকে অবশ্যই হিন্টস দেবে কোন বিজনেস, কোন ধরনের বিজনেস, কোথাকার বিজনেস তথ্য খুঁজে বের করতে হবে, এটা অবশ্যই আমাকে ক্লায়েন্ট হিন্টস দেবে। তাহলে এটা 3 ধরনের ক্ষেত্রে আমরা এই বিজনেস তথ্যগুলো খুঁজে বের করি 3 সেগমেন্ট থেকে। 3 ধরনের সেগমেন্ট, যেমন প্রথমেই হতে পারে, আমি একটা সহজ কনসেপ্ট বলছি, আমাকে হয়তো আমার ক্লায়েন্ট একটা লম্বা কোম্পানির লিস্ট ধরাই দিচ্ছে। একটা কোম্পানির লিস্ট ধরাই দিল তো 1000 বা 5000, বলছে এই কোম্পানিগুলো তুমি তথ্য রিসার্চ করো। তাহলে একটা কোম্পানির কী কী তথ্য রিসার্চ করা যেতে পারে? একটা কোম্পানির কী তথ্য নেওয়া হয়? মেইনলি একটা কোম্পানির যোগাযোগ, তাদের সঙ্গে যে কমিউনিকেট করা হয়, যোগাযোগের যে তথ্যগুলো সেগুলোই দরকার। তার মধ্যে থাকে সেই কোম্পানির ফিজিক্যাল অ্যাড্রেস, সেই কোম্পানির ফোন নাম্বার, সেই কোম্পানির ইমেল অ্যাড্রেস। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইমেল অ্যাড্রেসটা, যেটা আমরা একটু পরে প্র্যাকটিসে গিয়ে দেখাবো। তারপর ওই কোম্পানি হয়তো কন্ট্যাক্ট পারসন বা কন্ট্যাক্ট পারসনের ইমেল, বা ওই কোম্পানিতে কী কী সার্ভিস আছে বা কতজন এমপ্লয়ি আছে, আরও যদি অ্যাডভান্সে যায় তার অ্যানুয়াল রেভিনিউ কত। আর এই সকল তথ্য কিন্তু আসলে অনলাইনে অ্যাভেলেবল থাকবে এবং অ্যাভেলেবল থাকা তথ্য আমরা আমাদের ট্যালেন্ট নিয়ে সার্চ দিয়ে খুঁজে বের করব। তাহলে একটু কমন সেন্স আমরা একটু গ্রো করি। আমাকে যদি তাহলে এরকম কোম্পানি একটা লং লিস্ট দিয়ে বলা হয় এই কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করো, তাহলে আমরা নর্মালি কী করব? কোম্পানির নাম ধরে গুগলে সার্চ দেব। গুগল আমাকে দেখাবে ওই কোম্পানি রিলেটেড অনেক সার্চ রেজাল্ট, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে ওই কোম্পানির ওয়েব অ্যাড্রেসে ঢুকতে হবে। ব্যাপারটা এরকম, ওয়েব অ্যাড্রেসে আমরা ঢুকবো কেন?
কারণ ওয়েব অ্যাড্রেসে ওই কোম্পানি রিলেটেড অল ভ্যালিড তথ্যগুলো থাকে। আমরা যদি মনে করি বগুড়া জেলা প্রশাসনের আমরা তথ্য নিব, তাহলে জেলা প্রশাসনের যে একটা ওয়েবসাইট থাকবে সেখানে গেলে কিন্তু আমরা ওখান থেকে ভ্যালিড পাবো, বা অনেক থার্ড পার্টি কোথাও জায়গা আমরা পাইতে পারি যেখান থেকেও কিন্তু জেলা প্রশাসনে আমরা তথ্য পাবো, কিন্তু সেই তথ্য কিন্তু আমরা ট্রাস্ট করতে পারবো না। কিন্তু কোম্পানির ওয়েবসাইট মানে জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে যে তাদের তথ্যগুলো দিবে এই তথ্যের উপর আমরা কিন্তু আস্থা পাবো আমরা। তাই আমাদের প্রাথমিক টার্গেট থাকবে আমরা আমাদের যে টার্গেটেড বিজনেসগুলো তথ্য কালেক্ট করছি সেটা যেন আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। যদিও আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো, আমি একটু আলোচনা করে নিচ্ছি। এটি হলো একটা উপায় যে প্রথমত আমাকে কোম্পানির লিস্ট যদি ধরায় দেয় তাহলে আমরা কোম্পানির লিস্ট ধরে প্রথমে গুগলে সার্চ দিব এবং সার্চ দেওয়ার পরে কোম্পানির রাইট ওয়েবসাইটকে আমরা খুঁজে বের করব। মানে প্রথম টার্গেট থাকবে আমাদের কোম্পানির ডোমেনটা খুঁজে বের করা, কোনটা রাইট ডোমেন, যেটা আমি প্র্যাকটিক্যালি একটু পরে দেখাই দেবো, যা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। এবং আমি যে বলছি কোম্পানির লিস্ট, এখন আপনারা যেহেতু নতুন লিস্ট পাবেন কই, সো আমরা যে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি এই কিছু সোর্স লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা মূলত এটা প্র্যাকটিস করবেন কিভাবে কাজ করা যায়। তাহলে প্রথমে কোম্পানির নাম দিয়ে আমরা গুগলে সার্চ দিচ্ছি, গুগল থেকে আমরা রাইট ডোমেনটা খুঁজে বের করব, কারণ রাইট ডোমেন না খুঁজে বের করতে পারলে আমরা রাইট তথ্য পাবো না। এবং সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখবো কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কোথায় থাকে, যে কোন কোন জায়গাগুলো থেকে আমরা খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারি সেটা আমরা দেখব। তাহলে কোম্পানির নাম দেওয়া সাপেক্ষে আমরা এক ধরনের কোম্পানি রিসার্চ করতে পারি। সেকেন্ড আমাদের বলা হবে যে কোম্পানি হয়তো আমাকে নাম দিচ্ছে না, লিস্ট দিচ্ছে না, আমাকে একটা নির্দিষ্ট জায়গা মেনশন করে দিবে, যে বলা হলো যে নিউ ইয়র্কের যত হোম বিল্ডার্স কোম্পানিগুলো আছে এগুলো তুমি খুঁজে বের করো, অথবা বলে দিল তুমি লস অ্যাঞ্জেলসের যত প্লাম্বার আছে বা রিয়েল এস্টেট ফার্ম আছে এগুলোকে খুঁজে বের করো। তার মানে আমাকে কিন্তু কোম্পানির লিস্ট ক্লায়েন্ট দিচ্ছে না, আমাকে কিন্তু টপিক দিয়ে দিচ্ছে, যে একটা জায়গা মেনশন করে দিচ্ছে, সঙ্গে বলে দিচ্ছে ওই জায়গার একটা কোম্পানির ধরন বলে দিচ্ছে, এই ধরনের কোম্পানি তুমি খুঁজে বের করো। যে কাজগুলো আমরা সবচেয়ে বেশি এখন মার্কেট প্লেসে পাবো, যে একটা নির্দিষ্ট জায়গার এবং একটা নির্দিষ্ট ধরনের কোম্পানিকে আমরা খুঁজে বের করতে কীভাবে, এভাবে এই জন্য মূলত এটা যদি আমরা গুগলে সার্চ দিই সরাসরি তাহলে আমরা এটা পাবো না। সেক্ষেত্রে আমাকে কিছু থার্ড পার্টি টুলস ইউজ করতে হবে, যেমন আমরা বিভিন্ন বিজনেস ডিরেক্টরির কথা বলতে পারি, যে ইয়েলো পেজ, ইয়েল্প, এরকম বিভিন্ন বিজনেস ডিরেক্টর আছে যেগুলো থেকে আমরা মূলত এই নির্দিষ্ট লোকেশন সাপেক্ষে নির্দিষ্ট ধরনের বিজনেসের তথ্য আমরা খুঁজে বের করব। এছাড়াও এই কাজে আমাদেরকে হেল্প করবে গুগল ম্যাপ। আমরা মূলত এই কোম্পানির লিস্ট থেকে কিভাবে আমরা কোম্পানিকে খুঁজে বের করতে পারি, তারপরে আমরা কিভাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট ধরনের বিজনেস খুঁজে বের করতে পারি, এবং গুগল ম্যাপের কি ইউজ করতে পারি, এই তিনটে নিয়েই মূলত আমি আজকে ভিডিওতে দেখাবো। আরেকটা বলে রাখি, আমরা এখন প্রাথমিকভাবে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবেই পাবলিশ করছি, করে আপনাদেরকে গ্রুপ মেসেজে দিচ্ছি। তার মানে এটা কিন্তু আসলে আমরা কোনো ভাববো না যে আমার সব ভিডিওগুলো এভাবে অনলাইনে ইউটিউবে পাবলিক হবে, কারণ এমন কিছু ভিডিও আমাদের সামনে আসবে যে ভিডিওটা আমরা চাইলেও পাবলিক করে দিতে পারবো না, কারণ এটা কিছু কনফিডেন্সিয়াল ইস্যু থাকবে, যেটা আমার সাথে যারা গ্রুপে আছেন তাদেরকেই শুধুমাত্র আমি এই লিঙ্কগুলো দেবো, এবং সেখান থেকে আপনাদেরকে শুধু কাজ করতে হবে, এবং এই ভিডিওগুলো কিন্তু আমাদের আনলিস্টেড থাকবে। সো আপনারা এটা ভাববেন না যে আমি এটা ইউটিউবে পাবলিক করে দিচ্ছি সব কিছু, কিছু জিনিস আছে যেটা সবাইকে জানা দরকার, সো এই জিনিসগুলো আমি দিচ্ছি, পরে কনফিডেন্সিয়াল যখন ইস্যু আসবে তখন সেগুলো আনলিস্টেড থাকবে। তারপর বলে রাখি, আমি যে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের কোর্স পরবর্তী সময়ে অনেক ছোট ছোট ট্রিক্সগুলো থাকবে, বিভিন্ন ছোটো টিপস থাকবে, বিভিন্ন টুলসের ইউজিং থাকবে, এটা আমি পর্যায়ক্রমে আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের সুবিধার্থে। তাহলে আমরা প্রথমেই এখন দেখে নিব যে একটা কোম্পানির লিস্ট দেওয়া সাপেক্ষে আমরা কীভাবে মেইনলি একটা ডাটাবেস আমরা সাজাই। এভাবে আমরা পর্যায়ক্রমে আরও দুটো স্টেপ আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এবং অনেস্টলি আপনারা যদি চেষ্টা করেন তাহলে এটা কিন্তু ভালো একটা পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারবেন। এই কাজটা আপনারা জানেন, আপনারা নিজে জানেন, কিন্তু জানেন না এই কাজটা করেও আমরা ফ্রিল্যান্সিংয়ে আর্ন করতে পারি। সো আপনাদের আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন একটু প্র্যাকটিক্যাল দেখব। ওয়েব রিসার্চ কথাটা আসলে শুনতে যত কঠিন, কাজটা কিন্তু অত কঠিন না। এখানে মূলত গুগলের খেলা বলা যায়। আপনি যদি গুগলকে শুধুমাত্র গুগলকে ইউটিলাইজ করতে পারেন তাহলে এই কাজটা খুব সহজেই করতে পারেন। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জিনিস গুগলে সার্চ দিয়ে বের করি, মূলত এইটাই আমরা এখানে করব।
তাহলে আমরা গুগলে যাচ্ছি, গুগল, এই যে আমরা গুগল সার্চিং বক্স দেখছি, এখান থেকে আমরা রিসার্চটা করি, আমরা জানি চিনি এইটাকে। তো কি রিসার্চ করব, আমরা প্রথমেই ধরে নিচ্ছি আমরা কোম্পানির ক্লায়েন্ট, কোম্পানির লিস্ট দেওয়ার সাপেক্ষে আমরা তথ্যগুলো খুঁজে বের করব। এখন এখানে যে মূল প্রিন্সিপাল ব্যাপার যেটা, প্রথমে আমাকে চিনতে হবে একটা কোম্পানির ওয়েবসাইট গুলো কোনগুলো। কারণ আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেই, গুগল আমাকে অনেকগুলো রেজাল্ট দেয়। তো এর অনেকগুলো রেজাল্টের মধ্যে একটা হয়তো কোম্পানির ওয়েবসাইট আছে, আমরা প্রথমে কোম্পানির ওয়েবসাইটটা চিনবো, এটা আমরা একটু দেখবো। যেমন এখানে আমরা কোম্পানির লিস্ট আমি রেখেছি, এখানে অনেকগুলো কোম্পানির লিস্ট আছে। এই লিস্টটাই আমি আপনাদের দিয়ে দিব, যারা নতুন বা সবাইকে প্র্যাকটিসের জন্য আপনারা এই কোম্পানির লিস্ট ধরে প্র্যাকটিস করতে পারেন। মানে শুধু ভিডিও দেখলে শেখাটা হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিস করতে গিয়ে কিছু কাজ আপনাদের সামনে আসবে, যেটাতে আপনাদের দক্ষতাটা অর্জন হবে। তো আমরা যদি এই যে কোম্পানির নামগুলো লিখে সার্চ দেই, কারণ আমাকে কোম্পানির লিস্ট ক্লায়েন্ট দিচ্ছে, হয়তো এই যে কোম্পানির নাম লিখে আমরা এখানে সার্চ দিলাম গুগলে, কি করছি, জাস্ট এখান থেকে কিন্তু কোম্পানির নামটা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা সার্চ বক্সে এসে সার্চ দিচ্ছি। গুগল কি করছে, আমাকে ওই কোম্পানি রিলেটেড অনেকগুলো সার্চ রেজাল্ট দিচ্ছে। আমরা একটু দেখি, দেখেন আমাদের কোম্পানির নাম ছিল স্কাইকপস ইন মানে ইন্ডাস্ট্রিজ। ওকে, এখন স্কাইকপস মানে কি, এটা কোম্পানির নাম, কোম্পানির তাহলে ওয়েব অ্যাড্রেসটা অবশ্যই স্কাইস্কোপ নিয়েই হবে। কারণ আমি যদি মনে করি আমি বগুড়ার দই নিয়ে একটা ওয়েবসাইট মেক করব, হ্যাঁ, তো আমি হয়তো বগুড়ার দই বিক্রি করছি অনলাইনে, আমার ওয়েবসাইটটা হওয়া উচিত বগুড়াদই.com বা বগুড়া দই বা স্পেশাল দই.com, মানে কোম্পানির নামের সঙ্গে সিমিলারিটি মিলে রেখে আমরা কিন্তু একটা কোম্পানির ডোমেইন নিব। তো কখনো আমরা এটা করব না যে বগুড়ার দইয়ের কোম্পানির আমরা ডোমেইন কিনতেছি মহাস্থানগড় বগুড়া। হ্যাঁ, আমরা অবশ্যই ডোমেইনটা রেখেই ডোমেইনটা মেইনলি নেই। তো এরকম আমরা যখন কোম্পানিকে টার্গেট করে ডোমেইনটা সার্চ করছি বা দেখছি, তখন কিন্তু আমাকে একটু দেখতে হবে যে কোন ডোমেইনটা আমাদের কোম্পানির নামের সাথে যাচ্ছে। ডোমেইন বলতে এই যে www এর পরে যে মাঝখানে যে অংশটা আছে এবং .com এর আগ পর্যন্ত, এটাকে আমরা ডোমেইন বলছি। .com এর আগ পর্যন্ত, সেক্ষেত্রে .net থাকতে পারে, .org থাকতে পারে, এই যে মাঝখানে যে অংশটা এটাই ডোমেইন। তার মানে একটা পরিপূর্ণ ওয়েবসাইট কিন্তু মূলত www দিয়ে শুরু হচ্ছে এবং মাঝখানে কিছু একটা থাকবে, তারপর .com বা .net দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে। তো এটাই কিন্তু আমরা মানে প্রাথমিক অবস্থায় বলতে পারি যে প্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এটা আমাদের কোম্পানির ডোমেইন হতে পারে। আচ্ছা, প্রথমে আমরা আগে ডিসিশন নিলাম না যে এটাই কোম্পানি, কারণ আমরা যখন পরবর্তীতে রেজাল্ট গুলো আলোচনা করব বা দেখবো, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমি যদি পরের রেজাল্টে আসি, দেখেন এখানে স্কাইকপস দেওয়াই আছে, কিন্তু কোম্পানির ডোমেইনটা হচ্ছে facebook.com/something something। কারণ স্কাইকপস কোম্পানির ডোমেইন কখনো ফেসবুক নাম হতে পারে না, হতে পারে এরকম ফেসবুকের একটা পেজ আছে এই নামে। সো একটা পেজ ওই কোম্পানির হতে পারে বা আদার্স কোম্পানি হতে পারে। আমি যতটা কোম্পানির ডাইরেক্ট ওয়েবসাইটকে ট্রাস্ট করব, আমি কোম্পানির ফেসবুক পেজকে কিন্তু ট্রাস্ট করতে পারছি না আগে। আচ্ছা, কারণ জানি না যে ওই কোম্পানির পেজ কিনা। আবার যদি স্কাইকপসে আসি, এটা কিন্তু লিঙ্কডইন কে ডোমেইন দেখাচ্ছে, তার মানে অবশ্যই এটা কোম্পানির ওয়েবসাইট না। আবার যদি এখানে আসি, হয়তো এখানে suanews.com আরেকটা হয়তো নিউজ পোর্টালকে দেখাচ্ছে, যেখানে হয়তো এই কোম্পানি সম্পর্কে বলা আছে। এই যে ব্লুমবার্গ দেখাচ্ছে পরে রেজাল্টে। তাহলে আমি যদি পরবর্তীতে রেজাল্ট গুলো বিবেচনা করি, তাহলে আমরা এখানে ডিসিশন মেক করব একটা কোম্পানির ওয়েবসাইট কি হচ্ছে, যে প্রথম যেটা আমরা পাচ্ছি, মানে সার্চ দিলে প্রথম আসবে এরকম না, আমি কোম্পানির নামের সাথে মিল রেখে যে ডোমেইনটা পাচ্ছি এবং একটা পরিপূর্ণ ডোমেইন, যেমন www.something.com একটা পরিপূর্ণ ডোমেইন। তাহলে আমরা কোম্পানির নামের মিল রেখে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট। তাহলে একটা ওয়েবসাইটটা হয় কিভাবে, আমরা যদি এরকম ওয়েবসাইটটা দেখতে চাই, তাহলে এটা হবে হয়তো www.domain.com, এটা হচ্ছে একটা পরিপূর্ণ ওয়েবসাইট। কিন্তু এর সঙ্গে হয়তো স্ল্যাশ দিয়ে আরো সামথিং সামথিং কিছু থাকতে পারে, কিন্তু এর সঙ্গে যখন স্ল্যাশ হবে তাহলে হয়তো ওই কোম্পানির সঙ্গে আর কোনো কিছু হয়তো অ্যাড হয়ে গেল, এটা কিন্তু আমরা আসলে মাথায় নেব না। আমরা দেখবো কোম্পানির নামের সঙ্গে মিল রেখে যে ডোমেইনটা, এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইট। এখন শুধুমাত্র একটা ওয়েবসাইট দেখতে এরকম হবে না যে www.domain.com এরকম থাকবে না, এখন এরকম থাকতে পারে শুধু domain.com। আমরা যখন সার্চ রেজাল্টে পাবো সেই রেজাল্ট আমি বলছি, .com এর জায়গায় .net হতে পারে, .org হতে পারে, হ্যাঁ, প্রতি ক্ষেত্রে আমি বলছি সেটা আর কি, আমরা একটু দেখে নেব। তো এরকম হতে পারে যে http
http://www.domain.com এটা হতে পারে। কারণ কোনো জায়গায় হয়তো এখানে এস দেওয়া থাকবে, http সঙ্গে এস দেওয়া থাকে, সেটা আসলে সিকিউর আলাদা ইস্যু। মূলত আমরা একটা কোম্পানির ওয়েবসাইট ডোমেনটা দেখবো যেটা এই 3 ফরম্যাটে থাকলে আমরা ভাববো যে এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট এবং সেটাকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত কোম্পানির ওয়েবসাইটটা এইটা। তাহলে আমরা যদি আবার পরের কোম্পানিকে সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো কোম্পানির ডোমেনটা কি, দেখি একটু আমরা। এআই রোবোটিক্স, তার মানে কোম্পানির নাম এআই রোবোটিক্স, অবশ্যই এআই রোবোটিক্স এর সঙ্গে মিল রেখে ডোমেনটা হবে। তার মানে আমরা এআই রোবোটিক্স প্রথম দেখতে পাচ্ছি যেটা ডোমেন এআই রোবোটিক্স .com, তার মানে কোম্পানির নামের সঙ্গে মিল আছে। পরেরটা যদি লিঙ্কডইন, তারপরে হচ্ছে ক্রানবেস, তারপরে সোয়া নিউজ। তার অর্থ হলো আমরা এই প্রথম যে ডোমেনটা হচ্ছে এইটাই, প্রত্যেকটা কিন্তু প্রথম আসবে না, প্রথম পেজেই থাকার সম্ভাবনাটা বেশি, বাট আমরা একটু মিলিয়ে নিব যে আমাদের টার্গেটেড ডোমেনটা কোনটা। তারপর যখন আমরা রাইট ডোমেনটা খুঁজে বের করব তখন কিন্তু সেই ডোমেনে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে আমরা বাকি তথ্য কালেক্ট করব। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা দেখে নিলাম একটা কোম্পানির ওয়েবসাইট, ধরে নিলাম কোম্পানির ওয়েবসাইট। তাহলে একটা কোম্পানির ওয়েবসাইট যদি আমাকে নিতে হয় তাহলে প্রথমে আমরা এখানে কোম্পানির নাম নিচ্ছি, পরে আমরা কলামে আমরা ওয়েবসাইট নিলাম। আচ্ছা, আমরা একটু সাজাই নেই একটা কোম্পানি আমরা কি তথ্য মূলত রিসার্চ করি, এটা একটু সাজাই নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমার কোম্পানির নাম হয়তো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এখানে হবে অ্যাড্রেস, যেটা ফিজিক্যাল অ্যাড্রেস বলছি, তারপর আমরা ধরলাম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। এখন সর্বপ্রথম কাজ হবে আমাদের এই ওয়েব অ্যাড্রেসটাকে খুঁজে বের করা। আমরা যদি ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারি তাহলে ওয়েব অ্যাড্রেসে ঢুকে কিন্তু আমরা খুব সহজে বাকি তথ্যগুলো খুঁজে বের করতে পারবো। প্রথমেই আমাদের টার্গেট নেব ওয়েবসাইট খুঁজে বের করার। ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এই অ্যাড্রেস, ফোন নাম্বার বা ইমেল আমরা খোঁজার চেষ্টা করব। যেন আমরা প্রথম একটু আসি, প্রথম যে স্কাই প্রপাসে আমরা গেলাম, আমরা গুগলে সার্চ দিচ্ছি, দেন গুগল আমাকে রেজাল্ট দিচ্ছে। আমরা কিন্তু ডান পাশে এখানে কিছু একটা রেজাল্ট পাবো, এটা মূলত ওই কোম্পানির যদি গুগল ম্যাপে লিস্টিং করা থাকে তখন রেজাল্ট আসে। আমরা আপাতত এই তথ্যটা আসলে ইগনোর করছি, কারণ আমরা এখন শিখতেছি একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কিভাবে নিব। আমরা যখন ফাইনালি ক্লায়েন্টের কাজ করবো তখন আমরা এখান থেকে তথ্য নিব সহজে, কিন্তু যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি আমরা এখানে এখন শিখবো একটা কোম্পানির ওয়েবসাইট চেনা এবং ওয়েবসাইট থেকে আমরা তথ্য কিভাবে নিতে পারি। তাহলে আমরা যদি এই কোম্পানিকেই নিতে চাই, কোম্পানির ডোমেনটা যেহেতু পেয়ে গেলাম, কোম্পানির ওয়েবসাইটে যখন ঢুকবো, এখন তো গুগল সার্চ রেজাল্টে আছি, এখান থেকে আমরা রাইট ক্লিক করে যে আলাদা একটা ট্যাবে চলে আসছি। এতে করে যদি আমরা এটা যেহেতু রেখে দিলাম, পরবর্তী কোম্পানিটা আমরা এখানে সার্চ দিতে পারবো। তার নতুন ট্যাবে আসছি, প্রথমে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিই। এই যে এখানে যে ওয়েব পেজটা ওপেন হয়েছে, মানে এখানে ছিলাম এতক্ষণ গুগলে, এখন আসছি ওই কোম্পানির ডাইরেক্ট ওয়েবসাইটে, মানে কোম্পানির নিজের জায়গায়, কোম্পানির বাড়িতে আসছি। তাহলে এই কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে মূলত আমরা উপরে যে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছি, এটাকে অ্যাড্রেস বার বলছি আমরা। এই অ্যাড্রেস বারে যেটা ওয়েব অ্যাড্রেসটা, এটাকে আমরা কপি করব, কপি করে আমরা নরমাল এখানে এক্সেল এর ঘরে আমরা এখানে পেস্ট করব। তার অর্থ হলো আমরা এই আমাদের টার্গেটেড তথ্যের মধ্যে আমরা ওয়েবসাইটটা নিতে পারছি। এখন আমরা পরের তথ্যগুলো, যেহেতু যোগাযোগের তথ্যগুলো মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই তথ্যগুলো মূলত মেইনলি একটা কোম্পানির মানে একটা ওয়েবসাইটের হেডারে বা ফুটারে থাকে। হেডার বলতে কি, আমরা ওয়েবসাইটে ঢোকার পরে উপরে যে অংশটা বলছি এটাকে হেডার বলছি, এবং নিচে যে অংশটা এটাকে ফুটার। তাহলে হেডার বা ফুটার আমরা আসলে কোন কোন স্টেপে এটাকে সার্চ করব আমাদের সুবিধার্থে, আমরা প্রথমে দেখব কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য প্রথম হেডার দেখব, না হলে আমরা ফুটার দেখব। যদিও আমরা এখানে ফুটার পেয়ে যাচ্ছি কিছু, তারপরে আমরা এখান থেকে হেডার বা ফুটার চেক করার পর আমরা এখানে দেখব কন্ট্যাক্ট আছে কিনা। যদি হেডার ফুটারে না পাই তারপরে যাব আমরা কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আমরা এখানে ক্লিক করছি, কন্ট্যাক্টে ক্লিক করার পর আমরা হাতে পেয়ে যাব। কন্ট্যাক্টে যদি না পাই তখন অ্যাবাউট আছে গিয়ে দেখবো এখানে কিছু আছে কিনা। হ্যাঁ, তারপরে যদি না পাই তখন আমরা একটা কোম্পানির ওয়েব পেজ বা আদার্স ট্যাব গুলোতে আমরা ক্লিক করে দেখবো কোথাও কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিনা, এবং তাও যদি না পাই ফাইনালি আমরা দেখবো এই ওয়েবসাইটের সঙ্গে ফেসবুক ফ্যান পেজ আছে কিনা। এটা কিন্তু আমরা ফাইনাল স্টেজের কথা বলছি, লাস্ট স্টেজ। যখন আমরা পাইলাম না তখন আমরা দেখবো এখানে যে অনেকগুলো ফ্যান পেজ দেখতে পাচ্ছি, পেজ সোশ্যাল মিডিয়া, এখানে আমরা এই ফেসবুক ফ্যান পেজে ক্লিক করে দেখবো ওই কোম্পানির ফেসবুক ফ্যান পেজ থেকে মূলত আমরা অ্যাবাউটে যদি যাই তাহলে কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন বা ইমেল বা ফোন নম্বর আমরা কিছু
পাইতে পারি। এখানে যেমন আছে, এটা আমরা কিন্তু একটা ফাইনাল স্টেজে আসবো। এখন আমরা দেখছি এখান থেকে আমরা তথ্যগুলো নিচ্ছি কিভাবে, যে আমাদের তথ্য নিতে হচ্ছে এখানে ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস। আমরা একটা একটা করে পরিচয় করে দিই। এখানে অ্যাড্রেস মূলত আসলে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। একটা অ্যাড্রেসের মধ্যে কিছু পার্ট থাকে, যেমন অ্যাড্রেসকে বলছি আমরা, অ্যাড্রেসের মধ্যে কিছু পার্ট থাকবে এরকম, স্ট্রিট অ্যাড্রেস। এটা বিস্তারিত বলার অর্থ হচ্ছে কোথাও গিয়ে স্পেসিফিক ভাবে বলবে না যে এটা অ্যাড্রেস, বাট আমাদের তাদের গঠন দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা অ্যাড্রেস। অ্যাড্রেস থাকে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে সিটি, স্টেট। যেহেতু ইউএস বেস তথ্যগুলো আমরা বেশি সার্চ করব, ইউএস এ 50টা স্টেট থাকে, সো এই স্টেট গুলো আমরা আলাদা করে আমরা দেখতে পাবো, এবং তারপর ধরলাম জিপ কোড। এইভাবে তথ্যগুলো সাজানো থাকে। প্রথমে স্ট্রিট অ্যাড্রেস বলতে কি, এখানে এরকম থাকে ব্যাপারটা, হয়তো কোনো একটা সংখ্যা বলতেছে এত লং ড্রাইভ, ওকে, ডিআরআই, এটা একটা স্ট্রিট অ্যাড্রেস হতে পারে। সিটি হতে পারে এরকম ব্রুকলিন, এটা একটা সিটি হতে পারে। স্টেট যে নিউ ইয়র্ক বা স্টেট যখন আমরা বলবো, ইউএসএ যেমন 50টা স্টেট, যেমন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, এই স্টেট গুলো আমরা যখন নেই বেশিরভাগ সময় আমরা দেখি শর্ট ফর্মে থাকবো। যেমন দেখবো এরকম এনওয়াই তো হচ্ছে নিউ ইয়র্ক, হ্যাঁ, বা ক্যালিফোর্নিয়াকে আমরা সিএ বলছি, এভাবে শর্ট ফর্ম দেখতে পাবো। এই শর্ট ফর্মটা দেখে নিব, এবং এক্সেল শিটে যখন নিব তখন আমরা প্রায়োরিটি দিব এই শর্ট ফর্ম গুলো নেওয়ার। এবং জিপ কোডটা হয় এরকম 5 ডিজিটের একটা সংখ্যা হতে পারে জিপ কোড, 5 ডিজিট। একটু দেখে নিব যে কোথায় 5 ডিজিট এরকম সংখ্যা দেখতে পাই কিনা, কারণ আমাকে এখানে বলবে না এটা অ্যাড্রেস, বাট আমাদের এই গঠন প্রণালী দেখে আমাকে বুঝতে হবে যে এটা অ্যাড্রেস। অনেক সময় এই জিপ কোডের সাথে এক্সট্রা আবার 4টা থাকে, এইভাবে যদি থাকতে পারে তখন আমরা এটাকে জিপ কোড হিসেবে নিব। তাহলে আমরা দেখব এই ফরম্যাটে কোথায় তথ্য পাচ্ছি। তাহলে আমরা দেখি, আমরা এক্সেলে যে সার্চ, ওয়েবসাইটে যে সার্চ দিলাম, এখানে হেডারে কিছু নেই। ফুটারে যদি যাই আমরা, এই যে ফুটারে কন্ট্যাক্টে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাড্রেস, এই যে ইউনিট এ পর্যন্ত কমা দিয়ে আলাদা করা আছে। এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে এটা হচ্ছে সিটি, এনডি হচ্ছে স্টেট, আর জিপ কোড এই যে 58201। তার মানে এটা আমাদের একটা পূর্ণাঙ্গ অ্যাড্রেস। অ্যাড্রেসের 4টা ভাগ আছে। এখন বেশিরভাগ সময় ক্লায়েন্ট রিকমেন্ড করে অ্যাড্রেসটাকে আলাদা আলাদা করে নিতে। আমরা যখন অ্যাড্রেস বলছি, শুধু আমাদের যদি অ্যাড্রেস চাইতো আমরা এই পুরোটা এখান থেকে কপি করে নিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারতাম, খুব সহজে আমরা এখানে এই অ্যাড্রেসটা দিতে পারতাম। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে ক্লায়েন্ট হয়তো আমাদের থেকে আলাদা করে চাইতে পারে। হ্যাঁ, আমাদের এইভাবে চাইলো না, আমাদের থেকে হয়তো বললো যে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড আলাদা করে দাও। আমাদের হয়তো সে ফরম্যাট বা টেমপ্লেট আমাদেরকে সে বানায় দিল, এরকম হতে পারে। সিটি, স্টেট, আমরা আরেকটা বানাই, এখানে ইনসার্ট করি জিপ কোড। যেহেতু আমরা একটা কান্ট্রিতে কাজ করছি, ইউএসএ তে, সো এখানে কান্ট্রি মেনশন করলাম না। কিন্তু সেম শিটে যদি আমরা মাল্টিপল কান্ট্রি নিয়ে কাজ করতাম, তাহলে আমরা এখানে একটা আলাদা একটা কলাম নিতাম যে কান্ট্রি। তাহলে আমরা এই আলোকে আমরা এখান থেকে তথ্যটা নিই ওয়েব অ্যাড্রেস থেকে। যদি আমরা না বুঝি যে কোথা থেকে শুরু করতে হবে, তাহলে দেখব যে কোথায় এই যে সংখ্যা আছে সেটা হচ্ছে জিপ কোড। এই যে সেটা আছে যে অংশটা, এটা আমরা জিপ কোডে দিয়ে দিলাম, এই যে জিপ কোড। আচ্ছা, দেখেন আমি কিন্তু পেস্ট করছি, কিন্তু এখানে কালারটা আমার দেখা যাচ্ছে না। এই প্রবলেমগুলো হতে পারে। তো আমরা চেষ্টা করবো যে প্রতিটা সেল দেখতে পাচ্ছি, প্রতিটা সেলে ডাবল ক্লিক করব। প্রতিটা সেলে ডাবল ক্লিক করে যখন দেখবো আমাদের কার্সারটা সেলের ভিতরে গেছে, দেখেন এখানে কিন্তু একটা সেল সিলেক্ট, এখানে যখন রাখলাম কার্সার, এটা সেল সিলেক্ট করা হলো, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু সেলের ভিতরে ঢোকা হলো। আমরা এভাবে সেলের ভিতরে ডাবল ক্লিক করে যখন আমরা আমাদের ভ্যালুটা অ্যাড করব, তখন ওই ডাটাটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তখন আমাদের শীটের সঙ্গে ম্যাচ করে এখানে ফন্ট চলে আসবে। তাহলে আমরা এখানে জিপ কোডটা দিয়ে দিলাম। তারপরে আছে এনডি হচ্ছে এখানে স্টেট, শর্ট ফর্মে দেওয়া আছে। সিটি হচ্ছে এই গ্র্যান্ড ফ্লক্স সিটি, এবং এই যে কমা ফার্স্ট কমার পর্যন্ত বা ইউনিট এ পর্যন্ত এটা দেওয়া আছে, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এভাবে আমরা সিটি, স্টেট, জিপ কোড করে নিতে পারি। ফোন নাম্বারগুলো এখন একটু আসি, ফোন নম্বরটা একটু পরিচয় করে দিই। যেহেতু আমরা ইউএস বেস কাজ করব, ইউএস এ ফোন নাম্বার হয় 10 ডিজিট।
যেমন এরকম হতে পারে 12332112334 এইভাবে 10 ডিজিট হিসেবে যেখানে থাকবে সেটা হচ্ছে ইউএসএ ফোন নাম্বার। কান্ট্রি কোড +1। এখন সব যদি ডাটা আমরা ইউএসএ এর নেই তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার সঙ্গে +1 নেওয়ার দরকার হচ্ছে না। আমি যদি বাংলাদেশের ফোন নাম্বারগুলো আমি স্টোর করি আমার ফোনে বা কোথাও, আমি কিন্তু +880টা নিই না। সো এই একইভাবে ইউএসএ যেহেতু আমরা সব তথ্য নিচ্ছি, +1টা আমরা এখানে নিব না, +1 স্কিপ করে আমরা এখানে শুধুমাত্র যে ফোন নাম্বারটা সেটা নিব। কিন্তু একই শিখে যদি মাল্টিপল কান্ট্রির কোনো ডাটাবেজ আমরা তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই প্রতিটা কান্ট্রির কোড সহ আমরা সেই ডাটাটা নিব। তাহলে এই এই ফোন নাম্বারগুলো ফরম্যাট থাকে, একটা প্রচলিত ফরম্যাটটা হয় এরকম, প্রথম 3টা ডিজিটের সঙ্গে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, তারপর একটা স্পেস থাকে, তারপরে 3টার পরে 4টার আগে একটা হাইফেন থাকে। এটা হচ্ছে প্রচলিত ফরম্যাট। এই ফরম্যাটে আমরা বেশিরভাগ ফোন নাম্বার পাবো, কিন্তু এর বাইরেও এইরকমও থাকতে পারে, প্রথম 3টা স্পেস 4টা এটাও থাকতে পারে, অথবা এটাতে হাইফেন, 2টা গ্যাপে হাইফেন থাকবে, অথবা এখানে একটা ফুল স্টপ দিয়ে থাকবে। যে ফরম্যাটে থাক আসলে ফোন আমরা যে মানে ফরম্যাটটা পাবো ওয়েব পেজে সেটা আমরা কপি করব। যেমন এই যে টেলিফোন দেওয়া আছে, কারণ এটা কিন্তু আমরা এই জন্য বলছি যে কোথাও স্পেসিফিক ভাবে বলবে না, এখানে যদিও বলছে টেল দেওয়া আছে বা টেলিফোন দেওয়া আছে, অন্য কোথাও কিন্তু এটা থাকবে না যে এক্স্যাক্টলি ফোন নাম্বারটা এইটা, আমরা কিন্তু এটা খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই আমরা এই ফোন নাম্বারটা কপি করে আমরা একইভাবে ফোনের স্পেস দিয়ে আমরা পেস্ট করলাম। এখন আসি ইমেল। ইমেলটা আমরা দেখবো কিভাবে। ইমেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদেরকে অনেক সময় ক্লায়েন্ট হয়তো কিছু টার্গেট বলবে যে ইমেল যেটা পাবা না সেটা তুমি নিবা না। তার মানে ইমেলটাই এখানে মেজর ফ্যাক্ট, কারণ আমি যখন এই লিস্টটা ক্লায়েন্টকে দিব, প্রথমে ক্লায়েন্ট কি করবে, এই ইমেলে তার একটা বিজনেস ইমেল থ্রো করবে। আমাদেরকে যখন এই ডাটাবেসটা সে করে নেবে, অবশ্যই তার একটা বিজনেস পারপাস থাকবে, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য নিয়ে সে তাদের সঙ্গে ইমেল মার্কেটিং করবে, ফ্রিতে ইমেল পাঠাবে, তারপরে ফোন নাম্বার তার এজেন্ট ফোন করে ইমেল বলবে যে আমি তোমাকে ইমেল পাঠাচ্ছি বা এই তথ্য আমাদের এই সার্ভিস, প্রথমে ইমেল থ্রো করবে, তারপরে কিন্তু ওভার ফোনে তাদের সঙ্গে মার্কেটিং করবে। এই জন্য ইমেলটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইমেল এবং ফোন নাম্বারটা। তাহলে আমরা ইমেলটা আমরা মূলত চিনি, তারপরে আমরা দেখি ইমেলটা দেখতে কেমন হয়। ইমেলটা দেখতে হয় এরকম, user@domain.com। তার মানে @ থাকলেই ইমেল না, @এর আগে কিছু একটা অংশ থাকবে, @এর পরে কিছু মানে সামথিং থাকবে, তারপর এক্সটেনশন .com বা .net বা .org, এই ফরম্যাটে আমরা যখন দেখতে পাবো সেটাই ভাববো আমরা ইমেল। কিন্তু এই ইমেলটা আবার একটু ডিফারেন্ট ভাবে থাকে, হয়তো এরকম থাকলো ইউজার একটা স্পেস @domain.com। তার মানে এই যে একটা স্পেস থাকার পরে আমরা হয়তো দেখতেছি ইমেলটা রাইট, আমরা হয়তো নিয়ে নিলাম, কিন্তু এই ইমেলে যখন ইমেল থ্রো করবে ক্লায়েন্ট তখন কিন্তু ইমেল ইনভ্যালিড দেখাবে, কারণ ইমেলের মাঝখানে কোনো স্পেস থাকে না। কারণ স্পেস দেয় রাখছে তারা যে অনলাইনে কোনো স্ক্র্যাপিং টুলস এসে যেন অটোমেটিক্যালি ইমেল গুলো না নিয়ে তাদের ইমেল ইনবক্স ভরে না রাখে, এই জন্য তারা একটা এই ট্রিক্স হিসেবে এখানে একটা স্পেস রেখে দিচ্ছে। সো আমরা যখন এই ইমেলটা নিব, স্পেসটাকে আউট করে আমরা এইভাবে ইমেলটা কপি করে আমরা আমাদের এক্সেল শিটে আমরা নিয়ে নিব। তো আরো এইভাবে থাকতে পারে যে এই ইমেলটা আমরা দেখতে পাচ্ছি ইউজারের এই জায়গা আমাদের এইভাবে দেওয়া আছে, অ্যাড এখানে দেওয়া আছে হয়তো ডট, এটা কিন্তু রাইট ইমেল। তার মানে এই ইমেলটা যখন আমি স্প্রেডশিটে নিব তখন অবশ্যই এটাকে কে রিপ্লেস করে @এর চিহ্নটা দিব এবং ডটের রিপ্লেস করে ডট আমরা চিহ্নটা দিব, কারণ আমাদেরকে অবশ্যই রাইট ইমেলটা নিতে হবে। তাহলে এই ফরম্যাটে আমরা ইমেল কিন্তু এই যে নিচেরটা পেয়ে যাচ্ছি, দেখেন আমরা ইমেলটা পাচ্ছি, এই যে কপি করে আমরা এখান থেকে খুব সহজে আমরা এই জায়গা থেকে নিচ্ছি। আমি কিন্তু প্রতিটা ডাবল ক্লিক করে নিচ্ছি, এই ইমেলটা চলে আসছে কিন্তু হারাই গেছে, আমি একটু এটা ফায়ার করে নিলাম, তাহলে হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রতিটা আমাদের টার্গেটের তথ্যগুলো আমরা নিতে পারি। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় নতুন অবস্থায় প্র্যাকটিস করতে গিয়ে, এই যে নতুন প্র্যাকটিস করতে গিয়ে আমরা এই ইমেলটাকে অনেক সময় পাবো না, সেজন্য আমাদেরকে সময় একটু বেশি দিতে হবে। কিন্তু ইমেল হয়তো পাওয়া যাবে, অনলাইনে যদি অ্যাভেলেবল থাকে তাহলে পাবো, কিন্তু কোনো ইমেল হাতে নাই, একটা কোম্পানি তাদের ইমেল শেয়ার করেই নেয় ওয়েবসাইটে, সেটা আমরা কিভাবে পাবো? তার মানে ওটা পাওয়ার কোনো অপশন নেই। অর্থ হলো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেখব ইমেল কোথাও আছে কিনা, যদি থাকে তবেই নিব, আর যদি না থাকে তখন ওটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ক্লায়েন্টকে বলবো আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা করছি ইমেল পাই না, কিন্তু আমি ব্ল্যাঙ্ক রাখলাম, ক্লায়েন্ট আবার বলছে দেখো ইমেল তুমি ফাঁকা রাখছো, এখানে ইমেলটা পাওয়া গেছে, তাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না, চাকরি নট করে দিবে, টিক দিয়ে দিবে।
সো আমাদের চেষ্টা যেন ম্যাক্সিমাম হয়, এই জন্য আমরা আমাদের টার্গেটেড ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আমাদের টার্গেটেড ফিল্ড গুলো, হেডার দেখবো, ফুটার দেখবো, তারপর কন্ট্যাক্ট দেখবো, কন্ট্যাক্ট মেনুটা দেখবো, অ্যাবাউট আছে যে দেখবো, এই যে সার্ভিস বা এগুলোতে, মূলত সার্ভিস এগুলোতে থাকে না, অ্যাবাউট, কন্ট্যাক্ট বা হেডার ফুটের মধ্যে থাকে, এবং সর্বোচ্চ এখানে যে ফেসবুক ফ্যান পেজে থাকবে। এটা হচ্ছে ফ্যাক্টর। নতুন অবস্থায় সবার অভিযোগ আসবে ইমেল পাচ্ছি না, তার মানে আপনার খোঁজাটা ম্যাক্সিমাম হচ্ছে না। আবার এটাও হতে পারে একটা ইমেল যদি নাওই দেওয়া থাকে, আপনি পাবেন কোথায়? সো আপনার চেষ্টা আপনি ম্যাক্সিমাম করেন। তো এই ম্যাক্সিমাম ইমেল খুঁজে বের করার জন্য একটা টিপস আমরা এখানে কাজে লাগাতে পারি। আমরা চেষ্টা করব এখান থেকে আমরা যে ইমেলগুলো খুঁজে বের করতেছি ম্যানুয়ালি চেষ্টা করব, নতুন অবস্থায় ম্যানুয়ালি করতে হয়, কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো ম্যাক্সিমাম কাজ দেওয়ার জন্য আমরা অ্যাডিশনালি কিছু টুলস ইউজ করতে পারি, যেমন ইমেল স্ক্র্যাপার এরকম, বা ইমেল ফাইন্ডার, এরকম কোনো টুলস ইউজ করতে পারি। তো এরকম একটা টুলস আমার এখানে দেওয়া আছে, যার নাম হচ্ছে যে ইমেল ফাইন্ডার, একটা এক্সটেনশন দেওয়া আছে। এই এক্সটেনশনটা কিন্তু আমাকে ইমেল খুঁজে পাইতে সহায়তা করবে। প্রথমত আমরা যখন প্র্যাকটিস করতেছি আমরা কিন্তু ম্যানুয়ালি দেখবো কোথায় কোথায় সম্ভাব্য পাওয়া যায়। যখন হয়তো ফাইনালে কাজ করছি তখন আমরা হয়তো স্ক্র্যাপিং টুলসটাও ইউজ করতে পারি, কিন্তু আমরা প্রথম শেখার ক্ষেত্রে প্রায়োরিটি দেবো ম্যানুয়ালি সার্চিং এর জন্য। তাহলে এই টুলসটা আমরা কিভাবে কাজ করি একটু দেখি। আমরা আমাদের এক্সটেনশন টুলসে, এক্সটেনশন অপশনে যাব, আমরা যে গুগল ক্রোম ইউজ করছি, এখান থেকে আমরা যদি অপশনে যাই, এখানে মেনু থেকে মোড টুলস থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক্সটেনশন। হ্যাঁ, যেহেতু ভিডিওতে দেওয়া থাকবে আপনি একটু দেখে নিবে। মোড টুলস থেকে এক্সটেনশন, এখানে তো যাবেন, যাওয়ার পরে আমার এখানে ইনস্টল দেওয়া যে টুলস গুলো আছে সেটা আমরা এখানে ডাটাবেস দেখতে পাচ্ছি। আপনারা করবেন কি, এখান থেকে এক্সটেনশন অপশন, তারপরে ওপেন নিউ ক্রোম ওয়েব স্টোর, এই জায়গায় যদি যায় তাহলে এক্সটেনশন খুঁজে বের করে আমাদের জায়গা দিবে। তাহলে আমরা এখানে দেব ইমেল ফাইন্ডার, লিখে সার্চ দেব। আমি কিন্তু বেসিক স্টেপের পরে এটা কিন্তু আমরা অ্যাডভান্স স্টেপে বলছি। আমরা প্রথমত প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি দেখবো, তারপর এটাতে আসবো। তো ইমেল ফাইন্ডার সার্চ দেওয়ার পর অনেক কিছু আসবে, কিন্তু আমরা যেটা খুঁজতেছি সেটা মূলত একটু নিচের দিকে আসবে। মোর এক্সটেনশন, ইমেল ফাইন্ডার দিলাম, মোর এক্সটেনশন। না বুঝে কিন্তু কোনো টুলস আপনারা ইনস্টল দিবেন না। এই যে এটা ইমেল ফাইন্ডার, আপনারা লোগোটা দেখে রাখেন, অফার্ড বাই ইউনাইটেড অ্যাড্রেস বুক, এই যে লেখা আছে 55 ইউজার। এটা রিলেটেড দেওয়া আছে মানে কি অ্যাডেড, মানে আমার এখানে অ্যাড করা আছে। আপনাদের যদি অ্যাড না করা থাকে, এই যে অ্যাড টু কোনো একটা অপশন আসবে, তখন করবো কি, এই যে এখানে যখন আমরা ইনস্টল দিব ব্রাউজারে, অ্যাড হওয়ার পরে এরকম একটা আইকন আসবে। তাহলে এই আইকন দিয়ে আমরা খুব সহজেই ইমেল বের করতে পারি। কিভাবে আমরা একটু দেখি। শুধু ইমেল খোঁজার বলছি, আমরা কোম্পানি ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে দেখবো কিভাবে আমাদের টুলসটা কাজ করে। এখন এই ইমেল ফাইন্ডার টুলসে ক্লিক দিব। দেখেন এই যে এখানে ডোমেনটা আসবে, সাথে সাথে যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে ডোমেন আসবে, সার্চ ইমেল আইডিস, এই লিখে সার্চ দিব। অটোমেটিক্যালি কিন্তু স্ক্রলিং করে দেখবে এই টুলসটা কোথায় কোথায় সম্ভাব্য কি ইমেল আছে। অটোমেটিক্যালি দেখছে ওই ডোমেনের সাথে সম্ভাব্য কোথায় ইমেল আছে, খুঁজে বের করবে। সে খুঁজে বের করার পরে সে রেজাল্ট দেবে। যেমন এখানে সে 10টা ইমেল পাইছে, তার মানে অর্থ হচ্ছে সে সম্ভাব্য সব জায়গায় গেছে, যাওয়ার পরে সে ইমেল পাইছে 10টা। আমরা অনেকগুলো ইমেল পাচ্ছি। আমরা এই দেখেন এখানে ইনফো @ একটা নাম ফার্স্ট কিন্তু ইমেল হতে পারে না, ইমেল কোথাও ফর্ম আছে সেটা হতে পারে। তো আমরা এই জটিলতাগুলো এড়ানোর জন্য মাল্টিপল ইমেল যখন আমরা দেখবো, তখন সেই জটিলতা এড়ানোর জন্য আমরা এই যে প্রথম অবস্থায় জেনারিক ইমেলটাই নিব, কারণ আমাদের ক্লায়েন্ট শুধু বলছে কোম্পানির তথ্য নেওয়া, সো কোম্পানির যে অ্যাভেলেবল ইমেল সেটাই নিব। যখন লিড জেনারেশন পার্টে আসবে, ব্যক্তিকে রিসার্চ করার জন্য আসবে, তখন কিন্তু আমরা ব্যক্তি ইমেল নেব। তাহলে আমরা এই যে আপাতত এই info@domain.com এই ইমেলটা আমরা নিচ্ছি, যেটা অলরেডি আমি নিয়ে ফেলছি। আপনারা চেষ্টা করবেন ম্যানুয়ালি সার্চ করার, তারপরে ফাইনালি টুলসের ইউজিং জানলেন ক্লায়েন্টের কাজ করার জন্য এটা ইজি হবে। সো আমরা এইভাবে এই ডাটাবেসটা তৈরি করতে পারি। তাহলে আমরা আমাদের কোম্পানির তথ্য দেওয়া সাপেক্ষে কিন্তু আমরা এই কাজটা এই স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড বের করতে পারছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ফোন নাম্বারের ক্ষেত্রে অনেক সময় মাল্টিপল ফোন নম্বর পাবেন। কারণ কিছু ফোন নাম্বার থাকবে এরকম হয়তো জেনারেলি দেওয়া থাকবে, আর কিছু ফোন নাম্বার থাকবে টোল ফ্রি ফোন নাম্বার। টোল ফ্রি ফোন নাম্বার সাধারণত 8 দিয়ে শুরু হয়, হয়তো প্রথম তিনটাতে 800 বা 844 বা 855, হ্যাঁ, বা 888 এরকম থাকবে। আমরা টোল ফ্রি নাম্বারটা যদি থাকে সেটাকে বাদ দিয়ে লোকাল নাম্বার করে নেওয়ার চেষ্টা করব। যদি একান্ত শুধু টোল ফ্রি দেওয়া থাকে, একটা থেকে অপশন নেই, তার মানে ওটাই নিব। যদি আমাদের মাল্টিপল অপশন থাকে, শুধুমাত্র আমরা এই লোকাল নাম্বার বা ইন্টারন্যাশনাল যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আমরা এখানে
নিয়ে আমাদের স্প্রেডশিটটা সাজাবো। আচ্ছা, এখন এই শীটটা আপনারা পাবেন কিভাবে আমি আবারও বলছি। আমি যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি এটাকে আপনাদের যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে গিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে মূলত এই শীটের লিঙ্ক পাবেন। যেহেতু আমি এক্সেলে কাজ করছি আপনাদেরকে আমি কিন্তু এটা এক্সেলে দিতে পারছি না, আমি গুগল ড্রাইভে একটা লিঙ্ক দেবো। যেমন আমরা যাই একটু গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ, ওকে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, দেন আমরা নিউ থেকে একটা নতুন স্প্রেডশিট ক্রিয়েট করি, নিউ, কোম্পানি লিস্ট। সো আমি এটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো কোম্পানি দেওয়া আছে, 500 বা 600টা কোম্পানি আছে। যে মনে করেন সবচেয়ে বেশি অলস কাজ করতে চাবেন না সে অন্তত মিনিমাম 100টা কোম্পানি প্র্যাকটিস করবেন। আর যে মোস্ট সিরিয়াস মনে করবেন আপনি ফ্রিল্যান্সিং এ করবেনই, তাহলে আপনি চেষ্টা করবেন এখানে যতগুলো কোম্পানি আছে 600টা কোম্পানি প্র্যাকটিস করার। ভাই আমরা তো আসলে বাসায় আছি, হোম কোয়ারেন্টাইনে আছি, সমস্যা কি প্র্যাকটিস করতে? এতে করে আপনার স্কিল বাড়বে। আর আমরা ওয়েব রিসার্চে এটা প্রাথমিক বেস বলছি একে। আমি এই ডাটাগুলোকে এখানে আউট করে দিচ্ছি, দিয়ে আমি এই শীটটা দিব যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই যে কাজ করলাম, আমরা যত অ্যাডভান্স স্টেজে যাই ওয়েব রিসার্চের, আমরা বা অ্যাডমিন সাপোর্ট বা লিড জেনারেশনের, আমাদের কিন্তু এই বেসিক কনসেপ্টটা আমাদের মাথায় থাকবে। এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে। হ্যাঁ, তো আমি এই লিস্টটা আপনাকে এখানে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, শেয়ারে গেলাম, গিয়ে গেট শেয়ারেবল লিঙ্ক, এখান থেকে ক্যান ভিউ মোডে আপনারা পাবেন। এটা কপি করে আমি মূলত আপনাদেরকে এটা দিব, আপনারা মূলত ক্যান ভিউ মোডে পাবেন। আমি এখানে দেখাচ্ছি ক্যান ভিউ। এখানে ভিউ আনলে আপনারা এইভাবেই পাবেন। তো আপনারা করবেন কি, এখান থেকে ফাইলে যাবেন, নর্মালি ফাইলে যাবেন, ফাইল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড এবং এক্সেল, তারপরে এই শীটটা এক্স্যাক্টলি আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে এক্সেল হিসেবে, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। এই যেখানে হয়ে গেছে, এই এক্সেলটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি আমি যখন এখানে আপনাদের এডিট অ্যাক্সেসটা দিয়ে দিব সবাই এখানে এসে মানে গন্ডগোল লেগে যাবে। এই জন্য আপনারা এখানে এক্সেলে ডাউনলোড করবেন, করে সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। এবং এটা ভাই আপনাদেরকে নিজ দায়িত্বে কিন্তু সবাইকে প্র্যাকটিস করতে হবে। যদি মনে করি আমরা এই ফিল্ডে ফ্রিল্যান্সিং করব, এটা আপনাদের করতে হবে। কারণ আমরা যত সহজ দেখতেছি এই এত সহজ হবে না। আমরা যখন আসলে রিয়েল লাইফ কাজ করতে যাব কিছু কিছু কমপ্লিকেশন আমাদের সামনে চলে আসবে, যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের জন্য এটা সহজ হবে, অনেকটা সহজ হয়ে যাবে। এখন এই সময় এটা আমাদের এতক্ষণ পর্যন্ত যেটা ছিল, আমাদের এতক্ষণ পর্যন্ত যা ছিল, এতক্ষণ পর্যন্ত যা ছিল যে একটা কোম্পানির নির্দিষ্ট নাম দেওয়া সাপেক্ষে, কোম্পানির নাম দেওয়া আছে, সেই নাম দেওয়া সাপেক্ষে আমরা কোম্পানির বাকি তথ্য কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করলাম। এখন আমাকে হয়তো কোম্পানির নামটা দিল না, আমাকে ক্লায়েন্ট কোম্পানির নাম দিচ্ছে না, সেক্ষেত্রে আমাকে কিছু হিন্টস দিচ্ছে, আমাকে অপশন দিয়ে দিল এরকম, হয়তো একটা লোকেশন মেনশন করে দিল, লোকেশন বলছে যে ওকে নিউ ইয়র্ক, বললো তুমি নিউ ইয়র্কে কিছু কনস্ট্রাকশন কোম্পানি নাও বা হোম বিল্ডার্স, কোম্পানি তথ্য আমার দরকার। আমাকে বলে দিচ্ছে তুমি নিউ ইয়র্ক বা যে কোনো এনি লোকেশন হতে পারে, একটা নির্দিষ্ট লোকেশন বলে দিল, একটা নির্দিষ্ট বিজনেসের ধরন বলে দিয়ে বললো এই কোম্পানিগুলো কালেক্ট করো। মূলত এই ধরনের কাজ আমাদের সবচেয়ে বেশি থাকবে। তাহলে আমাদের করণীয় কি, আমরা চোখ বন্ধ করে আমরা এখানে তিনটা সোর্স ইউজ করতে পারি। একটা হচ্ছে আমাদের ইয়েলো পেজ, যেটা বিজনেস ডিরেক্টরি, সেকেন্ড আমরা ইয়েলপ ইউজ করতে পারি, থার্ড আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারি। কারণ একটা নিউ ইয়র্ক বা একটা সিটিতে কিন্তু প্রচুর ওই ধরনের কোম্পানি আছে, আমরা যদি এটাকে গুগলে যাই সরাসরি গুগল থেকে ইউজ করি তাহলে আমরা ম্যাক্সিমাম কোম্পানি লিস্ট পাবো না। কিন্তু বিজনেস ডিরেক্টরি বলতে কি, যেমন আমরা এখানে ইয়েলো পেজের কথা বলি, এটা আমি একটু কেটে দিচ্ছি, ইয়েলো পেজ, হয়তো আপনি ওয়েবসাইট যদি না জানেন ইয়েলো পেজ লিখে সার্চ দেন, ইয়েলো পেজ লিখে সার্চ দেন, তাহলে দেখবেন ইয়েলো পেজ ওয়েবসাইট চলে আসবে।
তাহলে প্রতিটা ডিরেক্টরি বিজনেস ডিরেক্টরি কি হয় একটা সার্চিং অপশন দেয়। যেমন এখানে আমরা ইয়েলো পেজ দেখতে পাচ্ছি, এখানে হোয়াট আর ইউ লুকিং ফর বলছে যে তুমি কি মানে খুঁজতেছো, আর এখানে একটা অপশন দিচ্ছে যে লোকেশন, কোন লোকেশনের। আবার আমরা ইয়েলপে যাই দেখি, মানে আমাদের মাথায় যদি এরকম কোনো একটা কোম্পানির ধরন বলে দেয়, একটা কোনো বিজনেসের নাম বলে দেয়, তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে আমরা এখানে চলে আসবো। যে এই যে এখানে আমরা সেম একই জিনিস দেখতেছি, ইয়েলপে বিজনেস, কোন বিজনেস খুঁজতেছি এবং লোকেশন কোথাকার খুঁজতেছি, তাহলে আমরা এই দুটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এখন একটা নির্দিষ্ট জায়গার বিজনেস খোঁজার জন্য আমাকে ইয়েলো পেজ বা ইয়েল দুটা কিন্তু ইউজ করলে হবে না, তাহলে কিন্তু ডাবল কোম্পানি চলে আসবে। তাহলে আমাদের দেখতে হবে কি আমরা একটা যে কোনো একটা ইউজ করবো। আমরা ধরে নিলাম আমরা ইয়েলো পেজ দিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি, আপনারা ইয়েল দিয়ে প্র্যাকটিস নিজেরা করবেন, দুটোই প্র্যাকটিস করবেন, আমি একটা দেখাচ্ছি। তাহলে আমরা এখানে আমাদের হিন্টস দেওয়া আছে, কোম্পানি ক্লায়েন্ট বলে দিল তুমি নিউ ইয়র্কের হোম বিল্ডার্স কোম্পানিকে খুঁজে বের করো। তাহলে আমরা এখানে হোম বিল্ডার্স আমরা দিয়ে দিলাম, এই যে হোম বিল্ডার্স চলে আসছে। এখানে লোকেশনটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক হচ্ছে স্টেট। দেন আমি এখানে ফাইন্ড ক্লিক করলাম। তাহলে আমি সার্চিং বক্সটা কিন্তু দিচ্ছি যে কোন ধরনের কোম্পানি, তারপরে আমি ডান পাশে এসে লোকেশন দিলাম। তারপর দেখেন আমি সার্চ দেওয়ার পরে আমার এখানে কিছু স্পন্সর লিঙ্ক আসবে। মূলত এই কোম্পানিগুলো ইয়েলো পেজ কর্তৃপক্ষকে টাকা দিয়ে বলছে যদি কেউ আসলে এই ধরনের বিজনেস খোঁজে আমাদেরকে তুমি দেখাবা। তার মানে এগুলো পেইড সার্চ রেজাল্ট, যা আমরা কখনো আমাদের হিসাবে নিব না। কিন্তু এই পেইড সার্চ রেজাল্টের পরে নিচে যে 1 2 এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির তথ্যগুলো পাচ্ছি। প্রতিটা পেজে এরা 30টা করে রেজাল্ট দেয় ইয়েলো পেজ। দেখেন এই পেজে এই মানে ফার্স্ট পেজে কিন্তু আমরা নিউ ইয়র্কের প্রায় 30টা হোম বিল্ডার্স কোম্পানির তথ্য পাচ্ছি, এবং নিচে কিন্তু আরো দেওয়া আছে যে টোটাল রেজাল্ট উই ফাউন্ড 1459টা রেজাল্ট আছে। এবার পেজ 1 পেজ 2 থেকে আমরা কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করতে পারছি। এখন তথ্যগুলো কালেক্ট করবেন কিভাবে, দেখেন এখানে কি কি দেওয়া আছে। এখানে এটা কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানি কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড দেওয়া আছে, প্রতিটা এইভাবে দেওয়াই আছে। কিন্তু আমাদের টার্গেট আমরা কিন্তু ক্লায়েন্টকে আমরা ভ্যালিড তথ্য দিব এবং ইউনিক তথ্য দিব, যেন আমাদের ডাটাতে কোনো ডাউট না থাকে। এই জন্য মূলত আমরা কোম্পানির ডাইরেক্ট ওয়েবসাইট থেকে দিব। এখন এই যে এখানে ফোন নাম্বার বা আমরা এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড পাচ্ছি, এটা কিন্তু ইয়েলো পেজ তারা এই কোম্পানির তথ্য দিচ্ছে। মানে এরকম হতে পারে যে জেলা প্রশাসনের তথ্য সাতমাথাতে থেকে দাঁড়ায় থেকে বলতেছে এই ডিসি অফিসের ফোন নাম্বার এইটা এইটা এইটা। তার মানে এটা হচ্ছে থার্ড পার্টি, অন্য কোনো আলাদা সোর্স। তাহলে আমরা যদি মূল ওয়েবসাইট থেকে তথ্য নেই আর আলাদা কোনো সোর্স নেই, তাহলে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হবে। আমরা ওয়েবসাইট থেকে যে তথ্য নিচ্ছি এটা বলতে পারছি এটা ভ্যালিড, আর থার্ড পার্টি থেকে নিলে আমরা 100% বলতে পারছি না যে এটা ভ্যালিড হতে পারে। তাহলে আমরা এখান থেকে ধরে নিব শুধুই কোম্পানির লিস্ট দেওয়া আছে, এখানে শুধুই যদি কোম্পানির লিস্ট থাকে, তাহলে এই কোম্পানির শুধু লিস্ট থাকা সাপেক্ষে আমরা বাকি তথ্য কিভাবে বের করি, যা আমরা প্রথম টাস্কে করেছি, যে কোম্পানির লিস্ট দেওয়া আছে, দেন ওখান থেকে আমরা বাকি তথ্য কালেক্ট করব। তাহলে আমাদের হিন্টস দেওয়া সাপেক্ষে আমরা ধরে নিলাম ইয়েলো পেজ বা ইয়েল্প থেকে আমরা কোম্পানির লিস্ট শুধু পাইছি, আর কোনো তথ্য নেই এখানে, এই তথ্যগুলো নেই, শুধু আমরা হিন্টস পাইলাম। তাহলে এই হিন্টস সাপেক্ষে আমরা বাকি তথ্য কালেক্ট করব। তাহলে এই প্রতিটা তথ্য আমরা আলাদা ট্যাবে যাব। দেখেন আলাদা ট্যাবে গেলে এই কোম্পানিরই তথ্য থাকবে ইয়েলো পেজে, শুধুমাত্র কিন্তু ইয়েলো পেজ দেখেন, ডোমেন দেখেন ইয়েলো পেজে কোম্পানির তথ্য আছে। তাহলে তার সাথে এর সঙ্গে কিছু স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার বা ওয়েবসাইটের লিংক করা আছে, এখানে আবার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই তথ্যগুলো যে দেওয়া আছে এটা কিন্তু থার্ড পার্টি, মানে ইয়েলো পেজ দিছে, এটা কিন্তু কোম্পানি ওয়েবসাইট বলছে না, হয়তো তৃতীয় পক্ষ কারো থেকে এখানে সোর্সিং করে নিচ্ছে। কিন্তু আমরা করবো কি এই কোম্পানিটা এখান থেকে শুধু কোম্পানির নাম নিব, দেন আমরা এখান থেকে গুগলে সার্চ করব, দেন সার্চ করার পরে আমরা রাইট ওয়েবসাইট খুঁজে বের করব। দেখেন এখানে আমরা এই কোম্পানি লিখে সার্চ দিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট চলে আসছে। এই যে আমরা যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে গেছে WI চলে গেছে, কিন্তু আমরা কিন্তু খুঁজতেছিলাম এটা নিউ ইয়র্ক বেস। হ্যাঁ, তাহলে এটা জানার জন্য আমরা কি করব, যেহেতু এই কোম্পানির নামটা দেওয়া আছে সঙ্গে আমরা জানি যে এটা নিউ ইয়র্কের, যে এরকম মাল্টিপল রেজাল্ট সিমিলার যদি রেজাল্ট অনেকগুলো আসে, তাহলে এখানে একটা রেজাল্ট পাচ্ছি, এখানে একটা রেজাল্ট পাচ্ছি, এখানে রেজাল্ট পাচ্ছি, তার সঙ্গে আমরা আমাদের শুধু সিটির নামটা যে নিউ ইয়র্কটা আমরা দিয়ে দিব। তাহলে দেখবো ওই কোম্পানির নিউ ইয়র্ক বেস, দেখেন এই কোম্পানি কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে, এটা নিউ ইয়র্কের কিন্তু রেজাল্ট। আর যদি এরকম হইতো যে না ইউনিক একটাই রেজাল্ট আসছে, তাহলে কিন্তু আমাদের এটা করতে হতো না, তখন শুধু একটা সিঙ্গেল রেজাল্ট আসলে সেটা নিয়ে আমরা এখানে কাজ করতাম। তাহলে এখানে আমরা যেহেতু এখানে মাল্টিপল সিমিলার রেজাল্ট পাচ্ছি, এখানে আমরা নিউ ইয়র্ক
অ্যাড করলাম সিটির সাথে। দেন এখান থেকে এই যে প্রথম ওয়েবসাইটটা পাচ্ছি, ওয়েবসাইটে যাচ্ছি। দেন ওয়েবসাইট থেকে আমরা বাকি যত, যেমন এখানে প্রথম টাস্ক যেটা করেছিল আর কিন্তু আমার দেখাতে হচ্ছে না। ওয়েবসাইট প্রথমে নিব, তারপরে এখান থেকে সিটি, স্টেট, জিপ কোড, হেডার, ফুটার, ফেসবুক ফ্যান পেজ খুঁজে বা এই যে টুলস এর মাধ্যমে আমি এখান থেকে ইমেল বাকি তথ্য নিতে পারবো। তাহলে ইয়েলো পেজ দিয়ে আমরা যে কাজ করলাম মানে হিন্ট সাপেক্ষে, যেটা যে আমাকে যদি একটা জায়গার কথা বলা হয়, শুধু ডিফারেন্ট এইটা আমাকে ইয়েলো পেজ বা ইয়েল থেকে একটা লিস্ট তৈরি করে নিতে হলো নিজেকে। আর প্রথম টাস্কে ছিল ক্লায়েন্ট আমাকে কোম্পানির লিস্ট দিচ্ছে, সেখান থেকে বাকি তথ্য নিচ্ছি, মানে রেডি করে দিয়েছে সে। আর এখানে কি আছে, আমাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা লিস্ট রেডি করতে হবে, যেটা আমরা ইয়েলো পেজ বা ইয়েল থেকে আমরা নির্দিষ্ট কোম্পানির তথ্য, নির্দিষ্ট লোকেশনের নির্দিষ্ট ধরনের কোম্পানি আমরা এখান থেকে খুঁজে বের করবো, খুঁজে বের করে সেখান থেকে কোম্পানির তথ্য বের করবো। আমরা কিন্তু এই ধরনের কাজের চেয়ে আমাকে একটা রেডিমেড যে লিস্ট দিবে, এই ধরনের কাজের চেয়ে একটা নির্দিষ্ট হিন্টস এবং নির্দিষ্ট জায়গা যে বলছে, এই ধরনের কাজ আমার সবচেয়ে বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা ইয়েলো পেজ, ইয়েল বা গুগল ম্যাপ ইউজ করতে পারি। যেহেতু আজকের ভিডিও ক্লাসটা একটু বড় হয়ে গেল, সো আজকে আমি গুগল ম্যাপ দেখালাম না। আগামী ক্লাসে আমি গুগল ম্যাপ থেকে কিভাবে এই তথ্যগুলো বের করতে পারি এটা আমি একবারে দেখাবো। তার সঙ্গে আমরা লিঙ্কডইন নিয়ে কাজ করব। এখন আপনাদের এখানে হোমওয়ার্ক থাকবে, যেটা আপনারা অ্যাটলিস্ট লিস্ট বানাবেন এভাবে, যে আমি কিছু বিজনেস টাইপ বলছি, বিজনেস টাইপ, যেমন হোম বিল্ডার্স তো বললাম, BUIL হোম বিল্ডার্স, তারপরে আছে PLUM প্লাম্বার্স, লয়ার্স, বিউটি স্যালুন, আপাতত এই চারটাকে বিজনেস ধরি। আপনারা এটা নিউ ইয়র্কই কাজ করেন, নিউ ইয়র্ক লোকেশনের এই ধরনের নিউ ইয়র্ক লোকেশন, এটা বিজনেস টাইপ হয়ে গেল, সরি, লোকেশন নিউ ইয়র্ক। তাহলে এই চারটা বিজনেসের জন্য চারটা আলাদা আলাদা শীট বানাবেন নিজের বাসায় প্র্যাকটিস করার জন্য, এবং লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক লোকেশনের আপনারা এই চারটা লিস্ট আলাদা আলাদা 50টা করে লিস্ট করবেন, যেখানে অবশ্যই যেন প্রতিটার ইমেল থাকে। হয়তো একটা কোম্পানি আমি ইমেল পাইলাম না, তাহলে প্রয়োজন আপনি ওই কোম্পানির লিস্টটা বাদ দেন, দরকার নেই। প্রতিটা ইমেল সাপেক্ষে, ইমেল পাওয়া সাপেক্ষে 50টা করে আপনারা লিস্ট করবেন। তার মানে 400টা লিস্ট হলো, আলাদা আলাদা শীটের নাম দেবেন। একটা শীট নাম দেবেন এইভাবে, যে হোম বিল্ডার্স ইন নিউ ইয়র্ক একটা শীট নাম থাকলো 50টা রাখবেন, প্লাম্বার্স ইন নিউ ইয়র্ক আলাদা থাকলো 50টা, লয়ার্স, তারপর বিউটি সেলুন, চারটা আলাদা আলাদা দিবেন। কারণ এই চারটাকে আমরা পরবর্তীতে যখন আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলবো, তখন আমরা এটাকে আমাদের পোর্টফোলিও হিসেবে অ্যাড করবো আপওয়ার্ক প্রোফাইলে। এবং আমাদের যদি এই সিমিলার কোনো কাজ আমরা আপওয়ার্কে দেখতে পাই, তখন এই সিমিলার কাজ স্যাম্পল দিয়ে কিন্তু তাকে আমরা বিট করলেই কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো আপনারা এখন প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের স্কিল ডেভেলপ হবে, সঙ্গে আপনাদের পোর্টফোলিও চারটে রেডি হয়ে গেল, প্লাস আমরা ক্লায়েন্টের কাজের জন্য আমাদের ক্লায়েন্ট বিডিং এর জন্য কিন্তু আমাদের এখানে স্যাম্পল রেডি হয়ে গেল। তাহলে আমাদের এখন পর্যন্ত ওয়েব রিসার্চ যেটা আমি বললাম, আপনারা শুধু শুনলেন, নিজেরা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। ভিডিও দেখে গেলেন, আপনার কিন্তু স্পেশালিটি এখানে গ্রো হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজে প্র্যাকটিস করে ফেস না করবেন কি হচ্ছে। তাহলে এখন আগামী ক্লাসে আমি আলোচনা করব আপনাদের এই গুগল ম্যাপ। কারণ আমরা যেহেতু বিজনেস তথ্য খুঁজতেছি, বিজনেস তথ্য খোঁজার জন্য আমাদের গুগল ম্যাপটা বেশি ইম্পর্টেন্ট। গুগল ম্যাপ থেকে আমরা বেশি তথ্য নিব। সো গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে তথ্যটা নিতে পারি এটা আমরা দেখাবো, এবং আমরা লিঙ্কডইন বেস ব্যক্তিকে কিভাবে খুঁজবো। যেহেতু আমি বলেছি 3 ধরনের জিনিস খুঁজবো আমরা, একটা হচ্ছে বিজনেস তথ্য, 2 পার্সোনাল তথ্য মানে ব্যক্তি তথ্য, 3 হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। এখন প্রোডাক্ট মানে ব্যক্তি তথ্যর জন্য আমার লিঙ্কডইন দরকার, লিঙ্কডইন ছাড়া হবে না। সো এই সময়ের মধ্যে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দর করে সাজায় নেন। আগামী ক্লাসে কিন্তু অবশ্যই আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা লাগবে, এবং আমি দেখাবো আপনি লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে কিভাবে একটা লিস্ট বিল্ডিং এর কাজ করি আমরা কিভাবে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং বা কন্টাক্ট লিস্ট বিল্ডিং এর কাজ করি। দেন সেখান থেকে আমরা পরবর্তীতে লিড জেনারেশনে পার হবো, এবং লিড জেনারেশনের পর আমরা নেক্সট এ 2টা ক্লাস করবো মেইনলি। একটা হচ্ছে লিস্ট বিল্ডিং ক্লাসটা হবে আগামী ক্লাসে হবে, এবং পরের ক্লাসটা হবে আমাদের লিড জেনারেশন পার্ট হবে। তারপরে আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্ট নিয়ে আরেকটা হবে। তারপর আগামী 3টা ক্লাস পরে 3টা ক্লাস পরে কিন্তু আমরা সরাসরি আপওয়ার্কে অ্যাকাউন্টে যাওয়ার জন্য মানে দক্ষতা অর্জন করব। তার মানে নেক্সট আমাদের লিস্ট বিল্ডিং, তারপরে আমাদের আসবে লিড জেনারেশন,
ইমেল কালেক্টিংয়ে আমরা যেভাবে যে ফ্যাক্টরগুলো ইউজ করবো, তারপরে আমরা প্রোডাক্ট বেস, প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট লিস্টিং, এই তিনটা করার পরে সরাসরি আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো। তো এবং আপওয়ার্ক বা আপওয়ার্ক রিলেটেড যে আমাদের আসলে মূলত ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওটা কিন্তু আমরা কখনোই কোনোভাবেই পাবলিক করব না। আর এই কাজ করতে যে বিভিন্ন যে ট্রিক্স গুলো আসবে, সেটা আমি আমার ইউটিউব যে চ্যানেল আছে, চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব, যা পরবর্তীতে আপনাদের কাজে আসবে যখন আপনার মার্কেটে চলে আসবেন। তো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে অবশ্যই থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর বাসায় থাকুন, করোনা কিন্তু অলরেডি বগুড়াতে চলে আসছে, মহামারী আকার ধারণ করতে এখন সময় মাত্র। সো সবচেয়ে নিরাপদ হচ্ছে বাসায় থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।